গল্প জাংশনের আজকের নিবেদন শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রচিত হানাবাড়ির খপ্পরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আমাদের বাঙালিদের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছেন মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় কালজয়ী চণ্ডীপাঠ। তবে চণ্ডীপাঠ ছাড়াও এই প্রণম্য মানুষটি সৃষ্টি করেছেন অনেক নাটক এবং গল্প, যার প্রায় বেশিরভাগের উপর এখনো যথাযথ আলোকপাত হয়নি। তাই আজ গল্প জাংশনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের লেখা হানাবাড়ির খপ্পরে। শুনতে থাকুন। বাগবাজারে গোবর্ধনের বাড়িতে আড্ডাটা আমাদের প্রায় জমত। গোবর্ধন বড় লোক নয়, অতি সামান্য গৃহস্থ। একটি ছোটোখাটো কারখানা চালায়, আর চালায় এই আড্ডা। সদা হাস্যময়, রোগা, ছিপছিপে মানুষ। সংসারে আপনজনদের দেশে রেখে একটি বন্ধুর বাড়ির বৈঠকখানা ভাড়া নিয়ে সে থাকে, এবং সেই বৈঠকখানায় আড্ডা দিতে আসে হরেক রকমের মানুষ। বড় রাস্তার ঠিক ধারেই ঘরখানি। সন্ধে হতে না হতেই গোবর্ধন ধুনো গঙ্গাজল দিয়ে আড্ডার উদ্বোধন করে। তারপর একে একে লোক জমায়েত হতে থাকে। সেখানে আসে গাইয়ে, বাজিয়ে, উকিল, ব্যবসাদার, ডাক্তার ও আরও নানান ধরনের লোক। বৈঠকখানার একটি কোণে চায়ের জল চড়ানোই থাকে। মাঝে মাঝে আড্ডাধারীদের পয়সায়, মাঝে মাঝে বা গোবর্ধনের খরচায় চা, মুড়ি, বেগুনি, ফুলুরি ইত্যাদি আসে। আর সেই বস্তুগুলোর সদ্ব্যবহার করতে করতে দুনিয়ার যাবতীয় বস্তু নিয়ে আলোচনা শুরু হয়। গোবর্ধনের সময় সময় চায়ের খরচ বেড়ে যায়, কিন্তু তাতে তার কোনো দুঃখ নেই। পাঁচটা লোক এসে তার ভাঙা তক্তাপোষে বসে যে গল্পগুজব করে যায়, এতেই তার আহ্লাদ ধরে না। কোনোদিন লোক সমাগম কম হলে সে রাস্তা দিয়ে একটু চেনা মুখ দেখলে তাকে ধরে এনে বৈঠকখানায় বসায়, চা দেয় ও একটু আড্ডা দিয়ে নেয়। আষাঢ়ের সন্ধে, তার উপর আবার ছুটির দিন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে কুণ্ডু মশাই তার নোয়াপাতি ভুঁড়িটি নিয়ে ভূপাল ঘোষালের সঙ্গে গীতার চর্চা করছেন। কেষ্ট আর মাখনলাল পাড়ার কোবরেজ মশাইয়ের সঙ্গে একজন সিনেমা শিল্পীর পেটের অসুখ হতে কজন ডাক্তার এসে সারা দিন তার বাড়িতে বসেছিল তাই নিয়ে তর্ক জুড়ে দিয়েছে। গোবর্ধন চা করছে, এমন সময় বৃদ্ধ সন্তোষবাবু সেখানে ছাতি নিয়ে ঢুকলেন। সন্তোষবাবু প্রবেশ করতেই সকলে আলোচনা বন্ধ করে তাকে সাদর অভ্যর্থনা জানাতে ব্যস্ত হয়ে উঠলেন। ব্যস্ত হওয়ার কারণ ছিল, সন্তোষবাবু এলে আড্ডাটা জমত খুব। যেহেতু সন্তোষবাবু এমন সব উদ্ভট খবর আনতেন যা কেউ বিশ্বাস করতো না মোটেই, কিন্তু মজাদার বলে সেগুলো শুনতে ভালো লাগতো সবারই। নবাগত কোনো লোক এলে কিন্তু তার পক্ষে বিভ্রান্ত হয়ে পড়া ছাড়া উপায় ছিল না, কারণ সন্তোষবাবুর হৃষ্টপুষ্ট চেহারা, গাম্ভীর্য ও প্রাচীন বয়সের একটা ব্যক্তিত্ব লোককে বুঝতেই দিত না যে বক্তা যা বলছেন তা সবই গাঁজাখড়ি গল্প। এর মধ্যে সত্যের ভাগ আদৌ আছে কি না সন্দেহজনক। বিশ্বাস না করলেও সময় সময় অবিশ্বাস্য ব্যাপার শুনতে ভালো লাগে এবং তাতে আড্ডাও জমে ওঠে। তাই আড্ডার একটি স্তম্ভ ছিলেন এই ভদ্রলোক। তবে সময় সময় সন্তোষবাবু এমন মাত্রাতিরিক্ত আজগুবি কাহিনী ফাঁদতেন যা শুনলেই বোঝা যেত ডাহা বাজে এবং এটি সন্তোষবাবুর সকপল কল্পিত। কিছুদিন আগে তখন আসামে নাগাদের খুব উৎপাত চলছে। সেই সময় একদিন অতি গম্ভীর মুখে সন্তোষবাবু আড্ডায় প্রবেশ করলেন। গোবর্ধন জিজ্ঞেস করলে, কি ব্যাপার কি সন্তোষবাবু, আজ এত গম্ভীর কেন? সন্তোষবাবু চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, আর গম্ভীর, অবস্থা খুব গুরুতর। নাগারা বোধহয় এসে পড়ল। কেষ্ট জিজ্ঞেস করলে, কোথায় আসছে মশাই? আসামে। সন্তোষবাবু ভ্রু কুঞ্চিত করে বলে উঠলেন, আসামে হলে তো বাঁচা যেত। খাস কলকাতায় পাকিস্তানিদের নিয়ে ঢুকে পড়বার চেষ্টা করছে। 7-8 দিনের মধ্যে যে কি হবে তা বোঝা যাচ্ছে না।
কুণ্ডুমশাই তাকিয়ায় ঠেস দিয়ে এতক্ষণ বসেছিলেন। সন্তোষবাবুর কথা শুনে একটু মুচকি হেসে জিজ্ঞেস করলেন, খবরটা কি টেলিগ্রামে আপনাকে কেউ দিয়ে গেছে? সন্তোষবাবু বিরক্ত হয়ে বলে উঠলেন, টেলিগ্রামে কেন দেবে? খাস মিলিটারি ডিপার্টমেন্টের খবর মশাই, গভর্নমেন্ট খুব ভাবিত হয়ে পড়েছে। কুণ্ডুমশাই সে কথা শুনে হো হো করে হেসে উঠলেন। তাই দেখে সন্তোষবাবু চোটে বলে উঠলেন, আচ্ছা মশাই, হাসছেন হাসুন, ব্যবসাদার মানুষ, তাই আপনার সবেতে অবিশ্বাস, কিন্তু বুঝবেন ঠেলা, যখন দেবে এসে নাগাড়া খোঁচা তখন গাঁ গাঁ করে চেঁচাতে থাকবেন। ওই নোয়াপাতি ভুঁড়ি নিয়ে আর গদিতে বসতে হবে না, পিটিয়ে অর্ধেক করে দিয়ে যাবে। কুণ্ডুমশাই প্রত্যুত্তরে ঠাট্টা করে তখনই বলে উঠলেন, যাক, আপনি আছেন যখন তখন আমার আর ভয় কি? মিলিটারি নিয়ে এসে আমার যেটুকু থাকবে সেটুকুকে একটু তদারকি করে বাঁচিয়ে দেবেন, আর কারোর ওপর তো নির্ভর করতে পারবো না, আপনার ভরসাতেই থাকবো। কথাটা শুনে কেষ্ট আর ভূপাল হেসে উঠল। আর যাই কথা, সন্তোষবাবু খেয়ে পেয়ে যাওয়ার সময় শুধু আচ্ছা বলে বেরিয়ে গেল। গোবর্ধন চায়ের পেয়ালা নিয়ে ছুটে এসে বললে, ও দাদা, চাটা খেয়ে যান, এর মধ্যে যাচ্ছেন কোথায়? ততক্ষণে সন্তোষবাবু রাস্তার অর্ধেক চলে গেছেন। দূর থেকে হাত নেড়ে জানিয়ে দিলেন যে ও জিনিস খাবার ইচ্ছা তার নেই। তারপর আর দিন 15 তিনি আড্ডায় আসেননি। সম্ভবত নাগাড়া না আসাতে তিনি মনে মনে খুবই দাগা পেয়েছিলেন। কিন্তু একবার যিনি আড্ডাধারী হয়েছেন তিনি জানেন যে আড্ডার মোহ ছাড়া কি কঠিন। সন্তোষবাবু বাড়িতে বসে থাকতে পারলেন না, বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লেন। তিনি আসতেন অনেক দূর থেকে, কিন্তু আষাঢ়ের এই বর্ষার সন্ধ্যায় আড্ডা ছেড়ে বাড়িতে পড়ে থাকা মানে নির্বাসনের সামিল। তাই চৌরঙ্গীর কাছাকাছি জায়গা থেকে বাগবাজারের দূরত্বটা বেশি ঠেকল না। তিনি বেরিয়ে পড়লেন। সন্তোষবাবুকে আসতে দেখে কুণ্ডুমশাই সেদিন একটু অধিক আপ্যায়ন শুরু করলেন। বললেন, বসুন বসুন সন্তোষবাবু, নতুন কি খবর আছে বলে ফেলুন। নাগাদের প্রসঙ্গ পাছে উঠে পড়ে, সেই জন্যই বোধহয় সন্তোষবাবু একেবারে ভিন্ন লাইনের কথা পেরে বসলেন। চোখ দুটি বড় করে বললেন, মশাই, আজ একটা আশ্চর্য ঘটনার কথা শুনে এলুম। আমাদের পাশের বাড়িতে একটি বউ হঠাৎ মালকোচা মেরে তার শ্বশুর, দেওর আর স্বামী তিনটে ষণ্ডাকে ঘুষি মেরে শুইয়ে দিয়েছে। হৈ হৈ কাণ্ড। ঘুমটা দেওয়া বাড়ির বউ, তার গায়ে হঠাৎ অসুরের শক্তি কি করে এলো রে বাবা! পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো। আমাদের বাড়ির ছেলেগুলো গিয়েছিল, তারা এসে বললে, বাবা, তার কাছে এগোয় কার সাধ্যি! অনবরত হিন্দি বলছে আর তাল ঠোকে সকলকে চ্যালেঞ্জ করছে, আও हमारा साथ कौन लड़ेगा, आओ একদম জান মে খতম কর দেগা। তাই শুনে ডিগডিগেগুলো সবাই পালিয়েছে। এখন 7টা জোয়ান এসে তাকে কোনো মতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বটে, কিন্তু চিৎকারের লোকের কান ঝালাপালা হওয়ার উপক্রম। গোবর্ধন টিয়া পাখির মতো নাকটি নিয়ে পাশে দাঁড়িয়েছিল। খবর শুনে তার নাক খেঁদা হয়ে যাবার জোগাড়। সে হাঁ করে বলে উঠল, বলেন কি? কুণ্ডুমশাই, ভূপাল ঘোষাল, দেবেন উকিল সবাই খবরটা শুনে গাঝাড়া দিয়ে উঠে বসলেন। সন্তোষবাবু বলে চললেন, এখন পুলিশ, ডাক্তার সব এসেছে, কেউ কিছু করতে পারছে না। ভূপাল ঘোষাল বললে, বোধহয় পাগল হয়ে গেছে হঠাৎ। না, পাগলদের গায়ে বায়ুর প্রকোপে খুব জোর হয় বলে শুনেছি। সন্তোষবাবু বিরক্তের সুরে বলে উঠলেন, ধর তোর পাগল! একটা বউ পাগল হলে বাড়ির লোক সামলাতে পারতো না? কুণ্ডুমশাই হেসে বলে উঠলেন, একটা স্ক্রু আলগা থাকলে সামলানো মুশকিল, তার উপর যদি আবার বউয়ের মাথা খারাপ হয় তাহলে তো 7 গোষ্ঠীর কেউ সামলাতে পারবে না। সন্তোষবাবু প্রতিবাদ করে বলে উঠলেন, আরে বসে, পাগল নয়, পাগল নয়, ভূতে ধরেছে। শোনা গেল বাড়ির পাশে একটা পোড়ো বাড়ির উঠোন আছে, সেইখানে আগে নাকি কুস্তির আঁকড়া ছিল। বউটা জানতো না। দুপুরবেলায় সেখানে ঘর ঝাঁট দিয়ে জঞ্জাল ফেলেছিল, তারপরই এই ব্যাপার। কোন বেটা পালোয়ান ভূত কাঁধের ওপর চেপে বসেছে। ভূপাল বলে উঠল, যত সব বোগাস ব্যাপার, ভূতে ধরেছে না ছাই, হিস্টেরিয়া টিস্টেরিয়া হবে। সন্তোষবাবু কথাটা আহত হয়ে বলে উঠলেন, আমি জানি,
আমি কিছু বললেই সেটা বোগাস ব্যাপার বলে আপনারা উড়িয়ে দেবেন, কিন্তু এ আর অপরের মুখ থেকে উড়ো খবর শুনে আসা নয়, খাস আমার বাড়ির পাশে স্বচক্ষে দেখে আসা খবর। একে বোগাস বলেন তো তো আমি আর কি বলবো? বিশ্বাস না হয় আমার সঙ্গে গিয়ে দেখবেন, চলুন। মেয়ে ছেলে কি চোখ পাকিয়ে এক একটা রদ্দায় সবাইকে কাত করে ফেলছে। কুণ্ডুমশাই হঠাৎ সন্তোষবাবুকে সমর্থন করে বলে উঠলেন, না, আজকের ঘটনাটা অবিশ্বাস করবার মতো নয় ভূপাল। এরকম হতেই পারে। ভূতের ভর হলে অতি প্যাংলা লোকও থরহরি কাঁপিয়ে দিতে পারে। বউটাকে হয়তো ভূতেই ধরেছে। ভূপাল তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, ধুর, ভূতপুত সব বাজে। ভূত যদি থাকেও তাহলে সে কখনো মানুষের অনিষ্ট করতে পারে না, কারণ তোমার আমার মতো দেহ ধারণের ক্ষমতা ভগবান তাকে দেননি। সন্তোষবাবু একটু উষ্ণ স্বরে বললেন, দেহ ধারণ না করেও তারা অন্য দেহের ভেতর ঢুকতে পারে না বলছেন? ভূপাল নির্বিকারভাবে বললে, আমার তাই ধারণা। ভূত মানেই মনের ভুল। চিরকালের সহজাত সংস্কার থেকে মানুষের মনে ভয়ের উৎপত্তি হয়, তাই থেকে মানুষের মনে নানা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে। লোকে সেইটাকেই ভূতে ধরেছে টরেছে বলে। আসলে ওটা মনের একটা বিকৃত অবস্থা। গোবর্ধন এতক্ষণ কোনো কথা কয়নি। সে কিন্তু এবার বলে উঠল, না ভাই ভূপাল, মনের অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কারণ আমি কয়েকটা ঘটনা জানি যা নিছক ভূতের ব্যাপার। ভূপাল চায়ের একটা পেয়ালায় খানিকটা চা ঢেলে নিয়ে বলে উঠল, ও আমিও অনেক জানি। বলি, নিজে কখনো ভূত দেখেছ? না, তা দেখিনি, তবে অতি বিশ্বাসী লোকের মুখে শুনেছি তারা নিজেরা দেখে এসে বলেছেন। ভূপাল বললে, থামো, ওই কথাই সবাই বলে। কেউ নিজের চোখে কিছুই দেখেনি, শুধু শুনেই এসেছে। এরপর কুণ্ডুমশাই নিজের এক ভৌতিক দর্শনের গল্প করলেন। কোবরেজ মশাইও একটি ছাড়লেন, কিন্তু অবিশ্বাসী ভূপাল ঘোষাল গল্পগুলো মন দিয়ে শুনলেও মুখ টিপে টিপে যেভাবে হাসতে লাগলো, তাতে বেশ বোঝা গেল যে ও কারুর গল্পই ঠিকমতো বিশ্বাস করছে না। কিন্তু ভূতের গল্প শুরু হলে আর থামে না। তার উপর বাদলার দিনে সন্ধেবেলায় শুরু হলে তার জের অনেকক্ষণ টেনে নিয়ে যেতে শ্রোতা ও বক্তার বেশ ভালোই লাগে। গল্প যখন খুব জমে উঠেছে, ঠিক এই সময় দীনেশবাবু বলে আমাদের এক পুরনো বন্ধু সেখানে প্রবেশ করলেন। তার সঙ্গে এলেন একজন কোট প্যান্ট পরিহিত প্রৌঢ় ভদ্রলোক। গল্প যখন খুব জমে উঠেছে, ঠিক এই সময় দীনেশবাবু বলে আমাদের এক পুরনো বন্ধু সেখানে প্রবেশ করলেন। তার সঙ্গে এলেন একজন কোট প্যান্ট পরিহিত প্রৌঢ় ভদ্রলোক, অতি সৌম্যমূর্তি ও লম্বা চওড়া মানুষটি। পরিচয়ে জানা গেল ভদ্রলোক দীনেশবাবুর খুবই পরিচিত একজন ডাক্তার, দক্ষিণ কলকাতায় থাকেন। এইদিকে কোনো একটি বৈষয়িক কাজে এসেছিলেন। হঠাৎ দীনেশবাবু আমাদের আড্ডাটাকে দেখাবার জন্য তাকে জোর করে টেনে এনেছেন। দীনেশবাবু আলাপ করিয়ে দিতেই সকলে তাকে নমস্কার জানিয়ে হাসি মুখে অভ্যর্থনা করলে। গোবর্ধন একটা চেয়ার টেনে এনে তাকে বসিয়ে চা দিলে। দীনেশবাবুও তক্তাপোষের একধারে আসন গ্রহণ করলেন। যে প্রসঙ্গ চলছিল সেটা আগন্তুকের সামনে চালানো ঠিক কতটা সঙ্গত হবে, এই ভাবতে ভাবতে সবাই চুপ হয়ে গেলেন। কিন্তু দীনেশবাবুই একটা সিগারেট ধরিয়ে হঠাৎ বলে উঠলেন, কি সবাই চুপচাপ হয়ে গেলেন কেন? আমি ডাক্তার মুখার্জিকে নিয়ে এলুম আমাদের বাগবাজারের আড্ডা দেখাতে, আর সেই আড্ডাধারীটাই চুপ হয়ে গেল। গোবর্ধন সহাস্য বদনে বলে উঠল, না, এই আজে বাজে ভূতের গল্প হচ্ছিল, আপনারা আসতে। গোবর্ধনকে কথা শেষ না করতে দিয়েই দীনেশবাবু বলে উঠলেন, আরে, এ তো খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, থামলে কেন, চালাও। সেই সময় ভূপাল হঠাৎ বলে বসল, না না, ও সব কি আজে বাজে কথা, ওই নিয়ে শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। তার চেয়ে পলিটিক্স আলোচনা ঢের ভালো, সময় না কাটলেই লোক ভূতের গল্প করে, বুঝেন না। দীনেশবাবু গম্ভীর হয়ে বললেন, ভূপাল, তুমি ভূত বিশ্বাস করো না মোটেই? ভূপাল সহাস্যে বললে, বিলকুল না। দীনেশবাবু ডাক্তারবাবুর মুখের দিকে একবার চেয়ে বলে উঠলেন, এ বলে কি মশাই, আপনার সেই কাহিনী শুনলে তো এরা থ হয়ে যাবে।
ডাক্তার মুখার্জি ও প্রসঙ্গ চাপা দেবার অভিপ্রায় বলে উঠলেন, না না, ও বিশ্বাস না করাই ভালো। কেন আবার ওসব আলোচনা, অন্য বিষয় চলুক না। দীনেশবাবু বললেন, না মশাই, এরা ভূত বিশ্বাস করে না, এ তো মেনে নিতে পারা যায় না। আপনি অন্তত তা স্বীকার করবেন না নিশ্চয়ই। ডাক্তার মুখার্জি একটু চিন্তিতভাবে বলে উঠলেন, দেখুন, ভূত সত্যি আছে কি নেই ঠিক বুঝি না। বিজ্ঞান ও যুক্তি বলে ওসব চোখের ভ্রম, কিন্তু আবার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখি উল্টো এক রহস্য। হয়তো ভুলই হবে, কে জানে। ও সত্যি একটা মিস্ট্রি। যাক, ও প্রসঙ্গ থাক। ডাক্তার মুখার্জির কথা বলার ধরনে সকলেই বুঝতে পারলেন যে একটা কি ব্যাপার যেন তিনি চেপে যেতে চাইছেন। তাছাড়া দীনেশবাবু ঘরে ঢুকেই বলেছিলেন যে সে ব্যাপার শুনলে হয়ে যাবে। সে কথা শোনা অবধি সবারই কৌতূহল বেড়ে উঠেছিল খুব। কুণ্ডুমশাই, সন্তোষবাবু, গোবর্ধন, মায় ভূপাল ঘোষাল পর্যন্ত যখন ডাক্তারবাবুকে সেই কাহিনী বলার জন্যে পীড়াপিড়ি শুরু করে দিলে, তখন ডাক্তার মুখার্জি বাধ্য হয়ে সেই কাহিনী বলতে আরম্ভ করলেন। ডাক্তার মুখার্জি বললেন, দেখুন, ভূত আমি কোনোদিনই বিশ্বাস করতাম না, আজও যে পুরোপুরি করি তাও নয়। তবে আমার জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যার হদিশ আমি আজও পাইনি, এবং যার জন্যে আমার জীবনের মহামূল্য কয়েকটা বছর খেসারত দিতে হয়েছিল। সকলে উদগ্র আগ্রহে ডাক্তার মুখার্জির মুখের দিকে চেয়ে তার কাহিনী শুনতে লাগলেন। সমস্ত ঘরটায় তখন বেশ থমথমে ভাব। ওদিকে ঘরের বাইরেও চেপে বৃষ্টি আসাতে পরিবেশটা আরও জমাটি হয়ে উঠল। ডাক্তার মুখার্জি বলতে লাগলেন, বছর 15-20 আগে মেডিকেল কলেজ থেকে আমি পাশ করে বেরিয়েছিলাম এবং অতি অল্প দিনের মধ্যেই ডাক্তার হিসেবে সুনামও অর্জন করেছিলাম। তাই রোগীর সমাবেশ আমার কর্মজীবনের প্রথম অধ্যায় থেকে বেশ ভালোভাবে শুরু হলো। দিবারাত্রি নানান ধরনের রোগী নানা ব্যাধি নিয়ে আমার কাছে আসতো এবং আমি তাদের যথাসাধ্য রোগ মুক্তির জন্য চেষ্টা করতাম। বোধহয় নিরাময় সংখ্যা বেশি হওয়াতেই সকাল সন্ধে নানা স্থান থেকে আমার ডাক আসতো। অনেক সময় বাধ্য হয়ে বলে দিতে হতো যে যাওয়ার সময় হবে না, আপনারা অন্য কোনো চিকিৎসককে ডাকুন। তাতে লোকে ক্ষুণ্ণ হতো ঠিকই, কিন্তু উপায় ছিল না। সকলে বলে উঠল, বটেই তো। ডাক্তারবাবু আবার বলতে শুরু করলেন, আমার বাড়ি আর ডিসপেন্সারি ছিল ভবানীপুরে। বিকেলবেলায় রোগী দেখে রাত 8টার মধ্যেই সেখানে ফিরে আসতুম। তারপর ঘণ্টাখানেক ওইখানে রোগী দেখে 9টা সাড়ে 9টায় ওপরে চলে যেতুম আর নামতুম না। এই ছিল সাধারণত প্রাত্যহিক নিয়ম। খুব জরুরি কেস থাকলে অবশ্য দেরি হয়ে যেত বা রাত্রিরেও বেরোতে হতো, কিন্তু সে কালে ভদ্রে। একদিন এমনই বর্ষা, তবে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ডাক্তারখানায় রোগীর সংখ্যাও বেশি নয়। ডিসপেন্সারি থেকে কম্পাউন্ডারকে সকাল সকাল ছুটি দিয়ে বলে দিলুম, তুমি যাও, আজ আর এখন কেউ আসবে বলে মনে হচ্ছে না। কম্পাউন্ডার চলে গেল। সেদিনের খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে নিয়ে ওপরে উঠে যাব ভেবে আমি কাগজটা পড়ছি। এমন সময় হঠাৎ একটা লোক ডিসপেন্সারির বাইরেতে দাঁড়িয়ে আমায় ডেকে বললে, ডাক্তারবাবু, একটু দয়া করে যদি আমাদের বাড়ি আসেন তবে বড় ভালো হয়। আমার এক আত্মীয় মরো কোনো ডাক্তারকে পাচ্ছি না, একবার চলুন। বাইরে যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেখানটায় আলো তত স্পষ্ট ছিল না। লোকটিকে বললুম, ভেতরে এসে বসুন, কি ব্যাপারটাকে শুনি, তারপর যাওয়ার কথা হবে কোন। লোকটি অনুনয় করে বললে তার একটা পা খোঁড়া, বেশি উঁচু নিচু করলে কষ্ট হয়, তাই তাকে মাপ করতে হবে। নেহাত বিপদে পড়েই সে আমার কাছে ছুটে এসেছে। আমারও কি মনে হলো, ড্রাইভারকে ডেকে গ্যারেজ থেকে গাড়িটা বার করতে বললুম। লোকটি বাইরেই দাঁড়িয়ে রইল। গাড়ি এসে দাঁড়াতেই লোকটির সামনের সিটে ড্রাইভারের পাশে গিয়ে বসল। আমি চাকরকে ডিসপেন্সারি বন্ধ করতে বলে গাড়ির পেছনে গিয়ে বসলুম। গাড়ি স্টার্ট দিলে জিজ্ঞাসা করলুম, কোথায় যেতে হবে? লোকটি বললে, বালিগঞ্জ সার্কুলার রোড। গাড়ি সেই দিকেই এগিয়ে চলল। যেতে যেতে পাশ থেকে লোকটির মুখ দেখে আমি শিউরে উঠলুম। কি বিশ্রী চেহারা! মানুষের এরকম চেহারা হতে পারে এ আমার ধারণার বাইরে ছিল। তাই তো, এই কদর্য লোকটার কথা শুনে যাওয়াটা কি ঠিক হচ্ছে?
গাড়িটাকে ঘোরাতে বলবো নাকি ইত্যাদি নানা কথা আমার মনে হতে লাগলো। আবার সঙ্গে সঙ্গে কৌতূহলও হলো যে দেখা যাক না কি হয়। সন্তোষবাবু এই সময় বলে উঠলেন, হো, আপনার সাহস আছে মশাই, রাত্রিরে একটা অপরিচিত লোকের সঙ্গে এইভাবে যাওয়া খুব বাহাদুরির কথা। ডাক্তারবাবু একটু হেসে বললেন, দেখুন, আমরা ডাক্তার মানুষ বিপদে পড়েছে শুনলে মনটা ছ্যাঁত করে ওঠে। যদি সময় মতো গেলে একটা প্রাণ বেঁচে যায়, এই ভাবনাটাই তখন বেশি হয়। তাছাড়া বরাবরই আমার সাহস ছিল খুব। গভীর রাত পর্যন্ত কতদিন একা কলেজে মরা নিয়ে কাটাকুটি করেছি, কোনো ভয় হয়নি। রাত্রে কত অন্ধকার ঘরে মুমূর্ষু রোগীকে দেখতে গেছি, চোখের সামনে কত মৃত্যু হয়েছে, তবু ভয় পাইনি কোনোদিন। তবে আজকের মতো ডাক কোনোদিনই আসেনি, বিশেষত একেবারে একটা অপরিচিত জায়গা থেকে। আর এই রকম রাতে। গোবর্ধন চোখ বড় বড় করে বলে উঠল, তার উপর আবার ওই বিকট মূর্তির সঙ্গে যেতে হচ্ছে। ডাক্তারবাবু বললেন, হ্যাঁ, তা যা বলেছেন, তবে আমার মনের জোরটা ছিল খুব, সেই জন্যে ওকেও গ্রাহ্যের মধ্যে আনলুম না, চুপচাপ বসে রইলুম গাড়িতে। তখন বালিগঞ্জ সার্কুলার রোডে এত বাড়ি ছিল না, অধিকাংশ জায়গায় ছিল ডোবা আর জঙ্গল। দূরে দূরে বড় লোকের এক একটা বাড়ি, তাও রাস্তার উপরে নয়, সামনে অনেকখানি ছাড়া জায়গার পর। রাস্তার আলো এত দূরে দূরে যে হেডলাইট জ্বালিয়ে ছাড়া গাড়ি নিয়ে এগোনো মুশকিল। জনহীন অন্ধকার পথ দিয়ে ঘুরে ঘুরে একটা বাগানের সামনে লোকটা গাড়ি রাখতে বলে নামলে। আমিও তার পিছু পিছু চলতে লাগলুম। বললুম, এখানে আলো টালো নেই দেখছি। লোকটি শুধু অস্ফুট স্বরে জবাব দিলে, আমার কিন্তু তখন মনটা বেশ দমে গেছে। ভাবলুম, তাই তো, লোকটার সঙ্গে রাত্রিবেলায় এসে বোধহয় ভালো করলুম না। কি জানি ওর মনে কি আছে, গুন্ডা ডাকাতও তো হতে পারে। অবশ্য দু একজন আক্রমণ করলে সামলাতে পারবো, কিন্তু অজানা জায়গায় রাতের অন্ধকারে যদি বেশি লোক আসে তাহলে। পকেট হাতড়ে দেখলুম একটা ছুরি আছে, আর আছে একটা টর্চ। তাড়াতাড়ি দুটো জিনিসই দু হাতে বাগিয়ে ধরে টর্চটা জ্বেলে ফেলল। কিন্তু দুর্ভাগ্য এমনই যে তার ব্যাটারির শক্তি প্রায় নিঃশেষিত হয়ে এসেছে তখন। অতি মিটমিট করে আলো বেরোতে লাগলো তা থেকে। তাই জ্বালিয়ে লোকটিকে অনুসরণ করল। বাগানের শেষ প্রান্তে একটি জীর্ণ প্রকাণ্ড বাড়ি, কিন্তু সমস্ত চুপচাপ, একটা আলো জ্বলছে না কোথাও। তখন আমার সত্যি কেমন গাটা ছমছম করতে লাগলো। যাক, দেখি কতদূর কি হয় বলে সেই লোকটাকে অনুসরণ করতে করতে একটা প্রকাণ্ড ভাঙা সিঁড়ির সামনে এসে পড়ল। নির্বাক সঙ্গীটি অন্ধকারেই তরতর করে ওপরে দোতলায় উঠে গেল। আমি টর্চের ক্ষীণ আলোয় ধীরে ধীরে পা ফেলে ওপরে উঠে গিয়ে একটা বারান্দার সামনে গিয়ে দাঁড়ালুম। বারান্দার মধ্যিখানে একটা হল ঘরের দরজা। মনে হলো সেই প্রকাণ্ড হলটার শেষ দিকে মিটমিট করে একটা পিদ্দিম জ্বলছে, আর তারই পাশেতে একজনকে আপাদমস্তক মুড়ি দিয়ে পড়ে আছে। যাই হোক, সেই রোগী কিনা কে জানে। আবার মনে হলো, খুন টুন হয়নি তো? শেষকালে আমাকে ফ্যাসাদে ফেলবার জন্য হয়তো কোনো ষড়যন্ত্র করে নিয়ে এসেছে। এ তো মহা বিপদে পড়লুম। কি করি তখন ভেবে পাচ্ছি না। বর্ষার রিমঝিম শব্দ ছাড়া মানুষের কণ্ঠের একটি আওয়াজও কোথাও নেই, আর লোকটি যে দোতলায় উঠে কোথায় গেল তার কোনো হদিশ পেলুম না। তখন আমার শরীরে কুলকুল করে ঘাম দেখা দিয়েছে, কিন্তু তবু জোর করে মনে সাহস আনবার চেষ্টা করছি আর ডাকছি, ও মশাই, কোথায় গেলেন? ও মশাই! কোনো সাড়া নেই কারোর। ঠিক এই সময় আবার টর্চের আলোটুকুও নিভে গেল। আমি তখন বুঝতে পারছি না যে এটা স্বপ্ন দেখছি না তো। বিংশ শতাব্দীতে কলকাতার এক প্রান্তে একটি ভাঙা বাড়িতে অসহায় নির্বান্ধব অবস্থায় একমাত্র একটি জীবিত মানুষ আমি দাঁড়িয়ে আছি। সমস্ত শরীর তখন ঠকঠক করে কাঁপছে। কেবল মনে হচ্ছে চতুর্দিক থেকে যেন অশরীরী মানুষরা চাপা সুরে ফিসফাস কথা কইতে কইতে চলে যাচ্ছে। আবার তারপরেই মনে হলো, ধুর, এসব মনের ভুল, নিজের মনের ভয়ের ছায়া। আসলে কোনো দুষ্টু লোকের পাল্লায় পড়েছি আমি। তবু একবার ডাক দিলুম, কিন্তু সেই লোকটা কোনো সাড়া দিলে না।
আমার গলার আওয়াজ শুনে হলঘরের মধ্যে সেই কম্বল ঢাকা লোকটি শুধু ক্ষীণ কণ্ঠে বললে, ডাক্তারবাবু এসেছেন, আসুন এখানে, আমায় একটু দেখে যান তো। মানুষের কণ্ঠের সেই ক্ষীণ আওয়াজ পেয়ে আমি যে কি স্বস্তি পেলুম তা বলতে পারি না। সমস্ত ভয় আমার নিমেষে দূর হয়ে গেল। মনে হলো ওই অসহায় রুগীই আমার আজকের দিনের শ্রেষ্ঠ বন্ধু। দ্রুত পদে আমি হলঘরের প্রদীপের কাছে এগিয়ে গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে দেখলুম লোকটি আপাতমস্তক কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। এর ভেতর থেকে কি করে কথা বললে তাও তো বুঝছি না। কাছে কোনো বসবার টুল বা চেয়ার ছিল না। উবু হয়ে বসে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে আপনার, বলুন তো। কম্বলের ভেতর থেকে একটু বিকৃত স্বরে আওয়াজ এলো, কি হয়েছে জানি না, একবার নাড়িটা দেখুন তো। বলেই সে একটি শীর্ণ হাত কম্বলের পাশটা থেকে বাড়িয়ে দিলে। আমি তখনও বিশেষ লক্ষ্য করিনি যে হাতটি ধরতে যাচ্ছি সেটি কি। কিন্তু হাত ধরেই আমি চমকে উঠে পিদ্দিমের আলোয় দেখলুম এ কার হাত, এ যে কঙ্কাল। শুধু চর্বহীন সাদা সাদা হাড়ের আঙুল আর কবজি আমার দিকে তুলে ধরেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে আমি সেইখানে পড়ে গেলুম। তার পরের ঘটনাগুলি কিছুই জানি না, সবই অপরের মুখ থেকে শোনা। কাহিনী শুনে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবার উপক্রম হলো। কিন্তু তারপর কি হলো, সবারই ওই এক প্রশ্ন। ডাক্তারবাবু বললেন, তারপর আমি তো সেইখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। ওদিকে আমার ড্রাইভার শিবশরণ আমাকে 1 ঘন্টার মধ্যেও আসতে না দেখে খুব চঞ্চল হয়ে উঠল। তাই তো, এরকম তো কখনো হয় না। ডাক্তারবাবু অন্ধকারে এই বাগানের মধ্যে তাহলে কোথায় গেলেন? এই ভাবতে ভাবতে অবশেষে সে পাশের একটি বড় বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বললে। সে বাড়ির লোকেরা বললে, তোমার মনে পাশের ওই ভাঙা বাড়িতে যেতেই পারেন না, ও বাড়ি বহুদিন ধরে তালা দেওয়া হয়ে পড়ে রয়েছে। বাড়িতে 2টো খুন হয়, তাই ওর ভাড়াও জোটেনি। অতএব ডাক্তারবাবু ওখানে যাননি, অন্য কোথাও গেছেন। তুমি বিলকুল ভুল দেখেছ। ও হানা বাড়িতে ডাক্তারবাবু যাবেন কেন? শিবশরণ হলফ করে বললে, ডাক্তারবাবু ওইখানেই গেছেন। আমার গাড়ি ওই বাগানের গেটে রয়েছে, আপনারা দেখবেন, চলুন। সকলে তার কাকুতি মিনতি শুনে 10-12 জন চাকর দারোয়ান নিয়ে 2-3টে বড় টর্চ জ্বালিয়ে সেইখানে গেল। গিয়ে দেখলে সত্যিই তো বাড়িতে তালা দেওয়া নেই, দরজা খোলা পড়ে রয়েছে। তখন তারা একটু অবাক হয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। হলঘরে ঢুকেই তারা দেখলে আসবাবহীন শূন্য সেই কক্ষে শুধু আমি একা অজ্ঞান হয়ে পড়ে আছি। এরপর আমায় ধরাধরি করে সকলে বাড়ি নিয়ে আসে। শুনেছি 3-4 দিন আমার কোনো জ্ঞানই ছিল না। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলেও প্রায়ই আমি অজ্ঞান হয়ে যেত। তারও কিছুদিন পরে ভালো হয়ে উঠলেও আমার স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেল। বাইরে থেকে সুস্থ দেখালেও মনে মনে কীরকম কীরকম অস্বস্তি বোধ করতুম, কিন্তু কাউকে কিছু না বলে চুপচাপ থাকতুম। এখানকার চিকিৎসকরা দেখে ফতোয়া দিলেন যে মেলানকোলিয়া বা বিষাদ রোগে ভুগছি আমি। কাজকর্ম আবার শুরু করলেই ধীরে ধীরে ভালো হয়ে যাব। সকলে আমায় ডাক্তারখানায় বসবার জন্য জেদ করতে লাগলো, কিন্তু আমার সেখানে বসবার ইচ্ছে হলো না। বাড়িতে আমার এক ভাইপো তখন সবে ডাক্তারি পাশ করেছে। সে বললে, কাকা চলো, তোমাতে আমাতে রুগী দেখব। তার কথায় বাধ্য হয়ে ডাক্তারখানায় আমি সকালবেলায় বসে রুগী দেখতে লাগলাম, কিন্তু কোনো প্রেসক্রিপশন লিখত না। একদিন সে কোথায় বেরিয়ে গেছে, তখন 2 জন রুগী বুকের অসুখের চিকিৎসা করতে আমার কাছে এলো। আমি পরীক্ষা করে তাদের 2 জনকে প্রথমে একটা মিক্সচার খাবার জন্য ব্যবস্থাপত্র লিখে দিয়ে বললুম, কম্পাউন্ডারকে এই প্রেসক্রিপশন দেখান, দিয়ে দেবে। রোগীরা প্রেসক্রিপশন নিয়ে কম্পাউন্ডারকে দিয়ে এলো, বললে একটু পরে ওষুধ নিয়ে যাবে। তারপর আরও কয়েকজন রোগীকে দেখে ব্যবস্থাপত্র লিখে দিল। খানিকক্ষণ পরে কম্পাউন্ডার হন্তদন্ত হয়ে ছুটে এসে আমায় পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে বললে, ডাক্তারবাবু আপনি কি করছেন? প্রত্যেকটি খাবার ওষুধের সঙ্গে যেসব ওষুধ মিশিয়ে দিতে বলছেন সেগুলো তো প্রত্যেকটি সাংঘাতিক বিষ, এ কী করে দেওয়া যায়? তখন আমি আরও ভয় পেয়ে গেলুম। কী যে করব বুঝতে পারলাম না। কম্পাউন্ডার তখন আমার ভাইপোর ফিরে না আসা পর্যন্ত রোগীদের ওষুধ দিতে পারবে না বলে জানিয়ে দিলে। তারা তখনকার মতো বিদায় নিয়ে চলে গেল। এরপর থেকে আমায় আর ডিসপেন্সারিতে বসতে দেওয়া বোধহয় কারুরই সঙ্গত মনে হলো না।
আমায় ভিয়েনায় পাঠিয়ে দেবার জন্যে বাড়ির সকলে মতলব করলে এবং আমার ভাইপো কোনো এক বিখ্যাত চিকিৎসকের তত্ত্বাবধানে আমাকে সেখানে নিজে গিয়ে রেখে দিয়ে এলো। 3 বছর ধরে সেখানকার একজন সুবিখ্যাত মনস্তত্ত্ববিদ ডাক্তারের পর্যবেক্ষণে ও চিকিৎসাধীনে আমি রইলুম। তিনি শেষের 1 বছর আমাকে নিয়ে রুগী দেখতে বেরোতেন ও প্রেসক্রিপশন লিখতে বলতেন। ঠিক ঠিক লিখলে তিনি খুব উৎসাহ দিতেন আমায়। তারপর তিনি আমাকে প্রকৃত রোগমুক্ত করে ছেড়ে দিলেন। আশ্চর্য, স্মৃতিশক্তিও আমার ধীরে ধীরে ফিরে এলো। আবার চিকিৎসা ব্যবসা শুরু করলুম, আজও করছি। তবে রাত্রে পরিচিত লোক এসে ডাকলেও আমি আর সহজে যাই না, যদিও বা যেতে হয় তখন সঙ্গে লোক নিই। সকলে হাঁ করে ডাক্তারবাবুর এই অলৌকিক কাহিনী যেন গিলছিল। ডাক্তারবাবু থামতে ভূপাল অনুসন্ধিৎসু হয়ে জিজ্ঞাসা করলে, আচ্ছা, এটা কি সম্পূর্ণ ভৌতিক ব্যাপার বলে আপনি মনে করেন? ডাক্তারবাবু বললেন, কি যে এ ব্যাপার তা আজও বুঝতে পারিনি মশাই। তবে এ ব্যাপার নিতান্ত সত্যি আর আমার জীবনে ঘটেছে তারও প্রমাণ আপনারা আমার বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারেন। শিবশরণ ড্রাইভারও রয়েছে, সেও অনেকটা বলতে পারে। এ ভৌতিক কিনা জানি না, তবে অলৌকিক। দীনেশবাবু এই সময় বলে উঠলেন, যাক ভাই, এই নিয়ে আর তোমরা বেশি মাথা ঘামিও না, শেষকালে তোমাদেরও হয়তো ভিয়েনায় যেতে হতে পারে। সকলে হেসে উঠল। বাইরে তখন বৃষ্টি ধরে গেছে। শুনলেন শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রচিত হানা বাড়ির খপ্পরে। গল্প পাঠ ও অভিনয় সম্রাট মজুমদার। আশা করি গল্প জাংশনের গল্প আপনাদের সবার ভীষণ ভালো লাগছে। আরও কি নতুন গল্প আপনারা আমাদের কাছে শুনতে চান কমেন্ট বক্সে লিখে জানান, এবং অবশ্যই আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আরও মানুষের সঙ্গে এই গল্প ভাগ করে নিন এবং অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। গল্প জাংশনের পাশে থাকুন। ধন্যবাদ।